গুড আফটারনুন এভরিওয়ান। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ স্লাইডে দেয়া আছে, উইমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। তো এই উইমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া বলার আগে তোমরা আমার আরো কিছু ভিডিও বা টিউটোরিয়াল দেখেছো, এবং সেখানে আমি পপুলেশন এক্সপ্লোশন ডিসকাশন করেছিলাম, মানে বিস্ফোরণের টপিকটা, ঠিক আছে, জনসংখ্যা বিস্ফোরণের টপিকটা। তারপরে আমি পভার্টি পড়িয়েছিলাম, দারিদ্র, তারপরে ইলিটারেসি ছিল, আনএমপ্লয়মেন্ট ছিল। তারপরে আমার আরো কিছু ভিডিও দেখেছিলেন যেটার মধ্যে আমি করাপশন পড়িয়েছিলাম, জেন্ডারটা নিয়ে ডিসকাশন করেছিলাম। এই টপিকগুলোর পরে আমি আজকে প্রায় সিলেবাসটার লাস্ট সেগমেন্টে চলে এসেছি। লাস্ট সেগমেন্টে চলে এসেছি কারণ তোমরা এরই মধ্যে নিশ্চয়ই অন্যান্য স্যারের মাঝের ভিডিওগুলো দেখেছো, যেমন চ্যাপ্টার 5-এ মোবিলিটি এন্ড মাইগ্রেশনের ভিডিওটা ছিল। তো তারপরে ওই চ্যাপ্টার 6-এ আরেকজন স্যার পড়িয়েছিলেন, 7-এও একটা টপিক, এনভায়রনমেন্টের একটা টপিক স্যার পড়িয়েছিলেন, তারপরে মাস মিডিয়ার ওপর একজন স্যার টপিক পড়িয়েছিলেন, এবং তারপরে সর্বশেষ আমাদের যে পোর্শনটা সেটা হচ্ছে যে সোশ্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। সেই সোশ্যাল মুভমেন্টস নিয়েও স্যার পড়িয়েছেন, এবং তার সঙ্গে স্যার এনভায়রনমেন্টাল মুভমেন্টটা নিয়েও আলোচনা করেছেন। তাই আই এম টুডে এট দ্য লাস্ট সেগমেন্ট অফ দ্য সিলেবাস, যেটা কিনা উইমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। তো আমরা একটু দেখে নিই আমার সিলেবাসে কোথায় আমরা আজকে দাঁড়িয়ে আছি বা কোন পোর্শনটা আমি ডিসকাস করছি। দেখো, এটা আমাদের ডিসকাশন হয়ে গেছে, পপুলেশন এক্সপ্লোশন। পপুলেশন এক্সপ্লোশন আমাদের ডিসকাশন হয়ে গেছে। তারপরে আমরা পভার্টি ডিসকাস করেছিলাম, ইলিটারেসি, আনএমপ্লয়মেন্ট, মোবিলিটি, মাইগ্রেশন স্যার পড়িয়েছিলেন, এসেছিলেন একজন স্যার পড়িয়েছিলেন। তারপরে আমরা করাপশন আমি এবার পড়িয়েছিলাম, জেন্ডারের এই টপিকটা আমি পড়িয়েছিলাম, ইনক্লুডিং জেন্ডার ভায়োলেন্স সবটাই। আরেকজন স্যারের ভিডিওতে তোমরা এনভায়রনমেন্ট সম্বন্ধে জেনেছো, এবং তারপরে মাস মিডিয়া সম্বন্ধে আরেকজন স্যার পড়িয়েছিলেন। সব জায়গায় স্যারেরা খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছেন। তো তারপরে সোশ্যাল মুভমেন্টের একটি পোর্শন আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট আর সোশ্যাল মুভমেন্ট কি, এটাও স্যার পড়িয়ে দিয়েছেন। আমি শুধু আজকে এনভায়রনমেন্টাল মুভমেন্টের এই এনভায়রনমেন্টাল মুভমেন্ট নয়, উইমেন্স মুভমেন্টের এই পোর্শনটা পড়াবো। এইটা পড়ালে মোরলেস আমাদের সিলেবাসটার প্রিলিমিনারি একটা ডিসকাশন শেষ হয়ে যায় বলা যেতে পারে। আশা করি সিলেবাসের কোথায় আজকে কোন পোর্শনটা পড়াচ্ছি সেটা তোমাদের কাছে খুব কঠিন লাগছে না বুঝতে। না, প্রশ্নটা হচ্ছে যে এই উইমেন্স মুভমেন্ট বিষয়টা কি নিয়ে, তার কারণটা কি, মুভমেন্ট হওয়ার কারণটা কি। তো মুভমেন্ট আমরা অনেক রকম দেখেছি, যেমন ওল্ড সোশ্যাল মুভমেন্ট, নিউ সোশ্যাল মুভমেন্ট। নিউ সোশ্যাল মুভমেন্টের মেইন চাহিদাটা হচ্ছে যে যেখানে জাস্টিসকে আমরা এস্টাবলিশ করতে চাইছি। তো এই প্রসঙ্গে আমি যদি ভারতের নিরিখে আলোচনাগুলো করি, তাহলে যেটা প্রথমেই বলতে হয় যে ভারতবর্ষের এই উইমেন্স মুভমেন্টের এই যে ফেজেস গুলো, সেগুলোকে আমরা 3টে ডিভিশন, একটা ক্লিয়ার ডিভিশন আমরা দেখাতে পারি। তার একটা হচ্ছে দ্য কলোনিয়াল পিরিয়ড, একটা হচ্ছে তার কলোনিয়াল পিরিয়ড, একটা হচ্ছে পোস্ট কলোনিয়াল পিরিয়ড টিল 1970, মানে রাদার মানে এটা ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার পরের যেই সময়টা, এই ফেজটা, কিন্তু সেটা 1970 অব্দি বলা যেতে পারে, 1947-এর পর 1970 অব্দি। আরেকটা হচ্ছে পোস্ট কলোনিয়াল ইরা। তো এই পোস্ট কলোনিয়াল ইরাতেই ম্যাক্সিমাম রাইজ আমরা উইমেন ইস্যুস নিয়ে দেখতে পাই। তাই থার্ড ফেজটার আমরা কিন্তু অনেক ডেভেলপমেন্টও দেখতে পাই। তো সেসব আলোচনা আমরা পরে আসি। ফার্স্ট ফেজ আগে আলোচনা করব, তারপরে সেকেন্ড ফেজ বলবো, আর তারপরে আমরা থার্ড ফেজ বলবো, ঠিক আছে। এবার এই উইমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এই যে নারী
আন্দোলনের যে ইতিহাস বা কেন ঘটলো বা কিসের জন্য ঘটলো, এইটা জানার জন্য একটু আমরা ছোট করে একটা পুরোটাই একবার দেখে নিই। সেটা বলছে যে it goes back to more than 100 years, and its composition, its agenda, and its form and style, and its outreach, its inclusiveness have been changing over the years. The social reform movement before independence first addressed the women's condition within the Hindu society. But this was restricted to women in the upper caste and exposed the illiberal traditions such as the treatment of widows and child remarriage, and it was largely sponsored by men who saw the threats to Hindu society by colonial powers. তো এই জায়গাটাকে যদি আমি একবার একটু ডিসকাশন করি, তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের এই উইমেন মুভমেন্ট হওয়ার ক্ষেত্রে যে জায়গাটা হচ্ছে যে আমরা প্রায় দেখতে পাচ্ছি এই ইতিহাসটা অনেক দীর্ঘ, অনেক অনেক দীর্ঘ ইতিহাস, প্রায় 100 বছরের ওপর ইতিহাস। কিন্তু এই ইতিহাস তৈরি হওয়ার কারণটা কি? তো বলছে যে ভারতবর্ষে উইমেনরা, মেন অ্যান্ড উইমেন, আমরা যদি ভেদিক টাইমে দেখি, একদম আর্লি ভেদিক পিরিয়ডে উইমেনদের কন্ডিশন ওয়াজ গুড ব্রাদার। আজকে তারপরে যখন লেটার ভেদিক পিরিয়ড বা পরবর্তীকালে মিডাইভাল পিরিয়ড এরকম আসে, ইভেন যখন ব্রিটিশরাও ভারতবর্ষে আসে, তখন কিন্তু ভারতবর্ষের উইমেনদের কন্ডিশন কখনোই ভালো ছিল না, এবং সেখানে মেন উইমেনের একটা স্ট্রিক্ট বাইপার্টাইট ডিভিশন ছিল। বাইপার্টাইট ডিভিশন বলতে বোঝায় যে সেখানে একটা স্ট্রিক্ট দুটো ডিস্টিংশন ছিল, এবং মহিলাদের কিছুটা এক্সটেন্টে তারা একটা ইউনিফর্ম ক্যাটাগরি, তারা মহিলারা একটা ক্যাটাগরি যেখানে তারা অনেক লাইফ এবং লিবার্টি এবং বিভিন্ন রকমের রাইটস থেকে তারা বঞ্চিত। কিরকম ভাবে বঞ্চিত না, তাদের জীবনের যে বিভিন্ন সময় মানুষের যে বিভিন্ন বয়সে যে তাদের যে বিষয়গুলো তাদের পাওয়া উচিত বা যেগুলো থাকাটা খুব প্রয়োজন, সেগুলো সমস্ত কিছু থেকে তারা তখন বঞ্চিত ছিল, অনেক কিছু থেকে বঞ্চিত। তবে হ্যাঁ, কম্পারেটিভলি যারা আপার এলিট ক্লাস বা যারা কম্পারেটিভলি তখনকার দিনেও বেশ ওয়েল অফ একটা অবস্থায় ছিল, তাদের মধ্যে মানে কিছুজন যারা লিবারেল ফ্যামিলি ছিলেন, তাদের মহিলাদের কিন্তু জীবনযাত্রা বেশ অন্যরকমই ছিল। কিন্তু দ্যাট ওয়াজ মানে ফিউ অ্যান্ড ফার বিটুইন, একটা কথা আছে না, মানে খুবই কম সংখ্যায় এবং মানে খুব কমই সেটা দেখা যায়। এবং আর বাকিদের অবস্থা মানে was absolutely very down grading one, এবং dignity of women সেটা প্রবলেম হচ্ছে যে ছিল বলেই মনে হয় না, বা উইমেনদের যে ডিগনিটি দিতে হয় সেই কনসেপ্টটাও তখন বোধহয় অনেকের মধ্যে জানা ছিল না। এবং কথাবার্তায় বা তাদের ওয়ে অফ ট্রিটমেন্ট কোনোটাই ফ্যামিলির মধ্যে, ইভেন মানে নট অনলি দ্য ইন ল ফ্যামিলি, ইভেন তারা যখন তাদের আপব্রিঙ্গিং ইয়ার্স তাদের বাড়িতেও তাদেরকে সেভাবে যে খুব একটা মানে মেল কাউন্টার পার্টের মতো যে ইকুয়ালিটি তারা পেত, সেরকম কিন্তু ছিল না। তো সেই সমস্যাগুলো তাদের জীবনে ছিল। তার একটা বড় কারণই হচ্ছে, যদি কারণগুলো দেখি, তার একটা বড় কারণই হচ্ছে এখানে পেট্রিয়ার্কি। কেন পেট্রিয়ার্কি পুরো বিষয়টাকেই সেভাবে সম্বোধন করছে, এবং সেখানে পেট্রিয়ার্কাল নর্মস এবং পেট্রিয়ার্কাল ভ্যালুস, মানে পিতৃতান্ত্রিক, মানে যেভাবে পুরুষ যেভাবে চাইছে সেভাবেই নারীর রূপায়ণ হচ্ছে, এবং সেভাবেই নারী চলছে ফিরছে, সে উঠছে বসছে, বাড়ির সমস্ত বিষয়ে সে সেভাবেই থাকছে। যেমন ছোটবেলায় একটা মেয়েকে স্কুলে পাঠানোর জায়গায় তাকে বাড়ির কাজ করতে বেশি উৎসাহ দেওয়া হতো, কারণ বাড়ির কাজে তাকে শেখানোর দরকার, কেন ওই স্কিলটা তার জীবনে লাগবে। কোথাও তো জেন্ডার এই যে কনস্ট্রাক্টে, কোথাও কিন্তু মেল ফিমেলের এই বাড়ির কাজের এই যে কনসেপ্টে অ্যাওয়েকেনিং হয়েছে আজকের দিনে, এই ভাবনাটাই ছিল না। তাই মেয়েদের জগৎ বাড়ির ভেতরে, এক্সট্রিমলি বাড়ির ভেতরে, বাড়ির বাইরে যদি কখনো পুরুষরা নিয়ে যান, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। আদারওয়াইজ অ্যাট দ্য উইংস অফ দ্য মেন। কিছু কিছু এক্সেপশনস ছিল না তা না, কিন্তু ওই যে একটা কথা বললাম ফিউ অ্যান্ড ফার বিটুইন, কিন্তু বেসিক স্ট্রাকচারটা
এরকম একটা হেমোজিনিয়াস একটা ইউনিফর্ম আমরা একটা প্যাটার্ন অফ লাইফ দেখতে পাই, যেটা পেট্রিয়ার্কি ইউজ টু ডিকটেট দ্য কাইন্ড অফ স্ট্রাকচার। তো তার ফলে এই পেট্রিয়ার্কি হয়ে থাকলে তো জেন্ডার ইনইকুয়ালিটি থাকবেই, তোমার লিঙ্গ অসাম্য থাকবেই। এটা খুব স্বাভাবিক বিষয়, এটার মধ্যে সমস্যা নয়, এটা নিয়ে কোয়েশ্চেন উঠতে পারে না যে এটা থাকবেই। কারণ যেভাবে পেট্রিয়ার্কি যে মুহূর্তে জেন্ডার ডিসপ্যারিটি করছে, সেই মুহূর্তে এই নারী পুরুষের এই ডিভিশন থাকবে। মেয়েরা স্কুলে যেত না, স্কুলে যাওয়া দরকারও নেই বলে গণ্য করা হতো। তারপরেও যদি স্কুলে পাঠানো হতো, যখন মহিলাদের স্কুলগুলো ভারতবর্ষে হতে শুরু করলো, সেরকম সময় তাদের ওই কিছু এলিমেন্টারি বেসিক কিছু পড়াশোনা, সফট স্কিল ডেভেলপ করা, বেশি হার্ড স্কিল নয় কিন্তু, ফিজিক্স কেমিস্ট্রি বা ভালো চিন্তার বিষয় বা অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভ, রিজনিং পার্সপেক্টিভ তাদের মধ্যে যে ডেভেলপ করানো দরকার আছে, যেটা আজকে আমরা পড়াশোনার ক্ষেত্রে বুঝি, এগুলো তো ইট ওয়াজ নট ফর উইমেন, অ্যাবসলিউটলি নট। কেন মহিলাদের ধরে নেওয়া হতে বেশি পড়াশোনা করে দুটো জিনিস, দেওয়ার টু জেনারেলাইজেশন, একটা বেশি পড়াশোনা করলে সে পুরুষকে ছাড়িয়ে যাবে এবং ছাপিয়ে গেলে পুরুষের বিপদ, এটা দে ইউজ কনসিডার টু বি আ থ্রেট। আরেকটা কি ছিল না, আরেকটা খুব বাজে কথা প্রচলিত ছিল যে মহিলারা যদি বেশি পড়াশোনা করে তাদের তাদের নাকি খুব তাড়াতাড়ি হাজবেন্ড ডিমাইজ। তার মানে তখনকার দিনে উইডোহুড একটা সাংঘাতিক ক্রুয়েল একটা সিস্টেম ছিল। তো তার জন্য ক্রুয়েল সিস্টেমে বা পড়াচ্ছে, তোমার পড়াশোনার দরকার নেই। কিন্তু যদি আমরা ওই উইডোহুডের চিত্রটা দেখি, তাহলে কি তাতে তো অনেক মেয়েরাই উইডো হয়েছেন, তাদের স্বামীরা অনেক আগেই চলে গেছেন এবং তারা স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, এবং সেখানে তারা পড়াশোনার যেহেতু সুযোগ পায়নি বলে তারা এম্পাওয়ার্ড হননি। তার ফলে হাজবেন্ডের পরিবারের ওপর তাদের নির্ভর করতে হতো, বা কখনো কখনো তাদেরকে যদি তাদের বাবার বাড়িতে আবার নিয়ে আসতো, বাবার ভিমস বা দাদা বা ভাই বা যে থাকতো তার ভিমসে তাকে চলতে হতো। হ্যাঁ, একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট মহিলা সে বা অ্যাডাল্ট পুরুষ, সে তো কারো ভিমসে চলবে না, সে অবশ্যই আরেকজনের সঙ্গে কোঅপারেট করে চলবে, কিন্তু তার বক্তব্যগুলো তো ঠিক ঠিক জায়গায় থাকবে। সেই জায়গাটা তো কোথাও একটা প্রবলেম হচ্ছিল। তাই জন্য এই অপ্রেসিভ স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাকচারটা ওয়াজ ভেরি অপ্রেসিভ। যে অপ্রেসিভ পাওয়ার স্ট্রাকচারে ওই যে বললাম যে মহিলারা হাজবেন্ড ওয়াইফ প্রপার্টি শেয়ারই পেত না, দে ওয়ার ডিপেন্ডেন্ট অন দ্য মেল কাউন্টারপার্টস অফ দ্য ফ্যামিলি। আর তারও আগে যদি দেখি, তো স্বামী মারা গেলে তো মহিলাকে পুড়িয়ে ফেলাই হতো, সতীদাহ প্রথা। মানে এর থেকে কলঙ্কজনক অধ্যায় তো বোধহয় কোনো পৃথিবীর কোনো ইতিহাসে নেই। ওয়ান অফ দ্য কলঙ্কজনক একটি বিষয়, মানে ওয়ান অফ দ্য ডার্ক এজেস ইন দ্য লাইফ অফ উইমেন। সেখানেও একটা প্রপার্টির কনসেপ্ট বা ইকোনমিক ইন্টারেস্টের ব্যাপার ছিল, যার জন্য কিনা মহিলারা সেই সময় তাদেরকে এভাবে টার্গেট করা হতো। পরে যখন রামমোহন রায় এর বিরুদ্ধে রিফর্মস করেন, শুধুমাত্র তো সতীদাহর বিরুদ্ধেই যে করেছেন তা না, উনি মহিলাদের নানা রকম ভাবে এম্পাওয়ারমেন্ট হোক সেটারও চেষ্টা করেছেন। তো সেই চেষ্টার ক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে তারা কিছুটা এক্সটেন্টে সতী অ্যাবলিশন সেগুলো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মহিলারা সবাই মিলে স্কুলে গেছে, সবাই মিলে পড়াশোনা করেছে, সেই জিনিসটা কিন্তু অনেক পরে এসছে। তাই ওই যে মহিলারা স্কুলে পাঠালে তাদের নাকি হাজবেন্ড ডিমাইজ হয়, এই কথাটা যদি আমরা স্ট্যাটিস্টিক্স ধরি, তাহলে দেখা যাবে অনেক মহিলা যারা স্কুলেও যাননি তাদেরও হাজবেন্ড ডিমাইজ হয়েছে। সুতরাং এটা একটা অদ্ভুত একটা মানে ভ্রান্ত ধারণা চাপিয়ে দেওয়া। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই অপারেসিভ পাওয়ার স্ট্রাকচার was so oppressive that women couldn't even dream of coming out from that oppressive structure. প্রশ্নটা হচ্ছে যদি বা ড্রিম থাকেও, সেই ড্রিমটাকে তো বাস্তবায়িত করতে হবে, they have to materialize the dream. তো how will the dream be materialized? Dream in order to materialize requires an empowerment. যে কোনো লোকের ক্ষেত্রে, যেমন একটা বাচ্চা সে স্বপ্ন দেখে সে খুব ভালো একজন ডাক্তার হবে, খুব ভালো কথা। এবার সেই যে ডাক্তার হবে, হতে গেলে তাকে নিট পরীক্ষাটা আগে ক্র্যাক করতে হবে, তার জন্য তাকে আগে পড়তে হবে। সেটা যদি ঠিক মতো না ক্র্যাক করতে পারে, তাহলে তো পরে সে ড্রিম টু বি আ গুড ডক্টর হচ্ছে না। তার মানে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য পাথওয়ে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা, যেটা সবচেয়ে বড় জোর, যেটা কিনা মানুষের জীবনকে পাল্টে দেয়। এবার এই অপারেসিভ স্ট্রাকচারে মেয়েদের তো শিক্ষাই দেওয়া হচ্ছে না, বা তাদের তো ফিমেল এডুকেশন সিস্টেম নেই, স্কুল নেই।
যখন খ্রিস্টান মিশনারিজরা এসব মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রেই তো বাড়ি থেকে অ্যালাউ করছে না, কেন মিশনারিজদের প্যাটার্ন অফ এডুকেটিং ইয়েতে অনেক লিবারেল অ্যাটিটিউডস সবার নেই তাদেরকে এমব্রেস করার জন্য, তার ফলে মেয়েরা ওই জায়গাতেই রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি আগে আমার এই জেন্ডারের ভিডিওতেও বলেছিলাম, যে মেয়েরাই কিন্তু আবার পেট্রিয়ার্কির ধারক, এটা বিরাট সমস্যা। আমার চোখ কান খোলা হচ্ছে কখন, when I am getting education, when I am mixing with other people, my perspective is getting broadened. সবার হয় না, কিন্তু ম্যাক্সিমাম লোকের তো হয়, কিছু না কিছু ভাবে হয়। আজকে যেমন আমরা ইউটিউব খুললে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো খবর পেতে পারি, সেটাতে আমাদের অনেক পার্সপেক্টিভ ব্রডেন হয়েছে। এই যে বিভিন্ন রকম খাবার দাবারের প্যাটার্ন বা ফিউশন ফুড বা নানা রকম যে বেড়াতে যাওয়া হোক বা কোনো জায়গায় কোনো কোর্স করা হোক, আমরা জানতে পারছি। এটা আমরা আজ থেকে 30 বছর আগে অনেকেই জানতে পারতাম না, আর জানতে গেলে সেই সাইবার ক্যাফেতে গিয়ে যেতে হতো, কিছু টাকা পয়সার বিনিময়ে সেটা দেখতে হতো, আর তারও 30 বছর আগে লোকে জানতো না। তাহলে জগতের জগ্রাফিক্যাল মোবিলিটি সে অর্থে মানে নন টেরিটোরিয়াল যেই ব্যাপারটা, সেটা তখন ছিল না। এবার যত আমরা এগুলো জানতে পারছি, যত আমাদের পার্সপেক্টিভ ব্রডেন হচ্ছে, তত আমরা ভিন্নভাবে ভাবতে পারছি। তো সেই মেয়েদের সেই ভিন্নভাবে ভাবার সুযোগটা কোথায় ছিল? এই অপারেসিভ সিস্টেমে ছিল? ছিল না। এটা একটা বিরাট সমস্যা। তারপরে ইভিল প্র্যাকটিসেস তো ছিলই, সাথী আমি কয়েকজনের রিফর্মারের ছবিও দিয়েছি এখানে। এখানে আমি যেমন বিদ্যাসাগরের ছবি দিয়েছি, বিদ্যাসাগর, বা এখানে রামমোহন রয়। রামমোহন রয়ের তো সাথী কেন, উইমেনদের অন্য ডেভেলপমেন্টের ক্ষেত্রেও, ওভারঅল এডুকেশন এবং ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তার বিরাট অবদান ছিল। তারপরে বিদ্যাসাগরের অবদান তো আমরা সবাই জানি, সেই একই জায়গায় যেখানে ভিডিও রিম্যারেজ মানে কতটা প্রোগ্রেসিভ হলে তখনকার দিনে একজন ভিডিওর রিম্যারেজ এর কথা উনি ভাবতে পারেন। কিন্তু দেখবেন এই যে অ্যাওয়েকেনিং ফ্যাক্টরসে কিন্তু মেয়েরা ফ্রন্ট লাইনে নেই। ফ্রন্ট লাইনে কে আছেন? ছেলেরা। মেয়েরা ফ্রন্ট লাইনে তাদের ইস্যু নিয়ে বেরিয়ে আসছে, যেটা আমরা আজকে দেখতে পাই, বা আজকে 30 বছর আগে যেটা দেখেছি সেটা কিন্তু তখন এখানে ছিল না। এটা একটা বিরাট বড় জায়গা, কেন সেটা হতে গেলে অ্যাওয়েকেনিং আগে তো অ্যাওয়েকেন হবে তবে না। তো ওনারা সেখানে অ্যাওয়েকেনিং করেছেন আমাদের অনেকটাই, দে আর ইনস্ট্রুমেন্টাল। তো তাও অ্যাওয়েকেনিং ফ্যাক্টরের মধ্যে একজন মহিলার কথা বলতেই হয়, যিনি সাবিত্রীবাই ফুলে। তখনকার দিনে ওনার হাজবেন্ড জ্যোতিবা ফুলে, এবং ওনারা দুজনে মিলে যেভাবে উইমেন এডুকেশনের জন্য চেষ্টা করেছেন, এবং সাবিত্রীবাই ফুলে যেভাবে উইমেন এডুকেশনের জন্য লাগাতার চেষ্টা করেছেন এবং স্কুল করেছেন, তাদের জন্য সেই সময় কি মডার্ন ভিউ পয়েন্ট ছিল তার শিক্ষার। তখনকার দিনে উনি সেই শিক্ষা ব্যবস্থাটাকে বেশ আজ কত বছর আগে নতুন ধারায় ভাবতে পেরেছিলেন। তো যাই সাবিত্রীবাই ফুলের তো জার্নি স্টপ হয়ে গেলেন, উনি মারা গেলেন ওই রোগীদের রোগীদের সেবা শুশ্রূষা করতে গিয়ে। কিন্তু তাও উনি সেই সময় কিন্তু একটা ট্রেন্ড সেট করে গেছে। কারণ আরেকজনের নামও বলতে হয় অ্যানি বেসেন্ট, তারও বিরাট এখানে অবদান আছে। তো এবার তার পরবর্তীকালে আরো কিছু মহিলার কথা আমরা অবশ্যই বলবো। আর এছাড়া আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তো লেখা গান, কবিতা বা সাহিত্যে আছেন, প্লাস সমস্ত ক্ষেত্রে ওনার এই উইমেন এমানসিপেশন, মানে বলা যেতে পারে নারী, একজন নারীও হয়তো সেভাবে নিজেকে সেই জায়গাগুলোতে ভাবতে পারেনি, যেটা রবি ঠাকুর তার ভাবনায় বা তার পার্সপেক্টিভ বা ফিলসফি, তার দর্শনে তিনি পথপ্রদর্শকের মতো গাইডেন্স দিতে পেরেছেন। তবে কিন্তু সেখানে উনি সেখানে মহিলারা অনেক ক্ষেত্রে এগোতে সুবিধা পেয়েছেন। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর যদি সেভাবে শিক্ষা ব্যবস্থা এবং সমাজ সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সেভাবে তার পার্সপেক্টিভ গুলো যেভাবে হেল্প না করতেন, বা সেভাবে ব্যাপারটা না আসতো, তাহলে কিন্তু অনেক তখন উইমেনরা পিছিয়ে থাকতো। তারপরে গান্ধীজির মুভমেন্ট, গান্ধীজিরও অবদান আছে স্বামীজির ক্ষেত্রেও তাই। স্বামীজি উইমেনদের কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও যথেষ্ট তার প্রগতিশীল ভাবনা আছে। এবং উনি একটি কথা বলতেন যে কোনো একটি দেশ বা কোনো দেশ উন্নত হতে পারে না যদি সে একটা মানে যদি একটা পাখি আকাশে ওড়েন, সেই পাখি আকাশে কখনো একটা ডানা দিয়ে উঠতে পারে না, তাকে দুটো ডানা লাগে। ঠিক তেমনি কিছু সমাজ একটি ডানায় চলতে পারে না, দুটি ডানা লাগে। সেই দুটি ডানা কি? একটি নারী, একটি পুরুষ। আর যখন আমরা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল আসবে, তখন গান্ধীজির প্রসঙ্গ আমরা আরো ডিটেলে বলবো। সেখানেও কিন্তু এই ন্যাশনাল মুভমেন্টে এখানে আরেকজনের কথাও বলা উচিত, সেটা হচ্ছে আমাদের সুভাষ চন্দ্র বোস। তারও এই ঝাঁসি রানী রেজিমেন্ট, সেখানেও উনি মহিলাদের অবজার্ভ করছেন, এবং সেখানেও
ফ্রিডম স্ট্রাগলেও মেয়েদের বিরাট ভূমিকা আছে, তবে সেটা পরের ফেজ, আর একটু পরে আসছে, তাই আলোচনাটা তখনই আমি করবো। তো এই উইমেনদের এই সাবজার্ভিয়েন্ট পজিশন, লো ডিগনিটি ব্যাপারে মেয়েরা অ্যাওয়্যার হতো না। ইনফ্যাক্ট এখন অনেক মেয়ে অ্যাওয়্যার না, হয়তো এখন হয়েছে অনেকটা, কিন্তু সবাই অ্যাওয়্যার না। লো ডিগনিটি, যেমন ডিগনিটিটা কোথা থেকে আসছে? একটা হচ্ছে আমাকে শুধুমাত্র অর্থ দিয়ে আসে না, এখন অনেক মেয়েরা অর্থ উপার্জন করে মাসের প্রথমে অর্থটা অন্য কারো হাতে দিয়ে দেয়, তাহলে সেই ফিনান্সিয়ালি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর হলো না, ডিপেন্ডেন্টই রয়ে গেল। তার সেভিংস বা তার কিছু সবকিছু তার বাড়ির লোক ঠিক করছে, তার ভাই ঠিক করতে পারে, বাবা ঠিক করতে পারেন, দাদা ঠিক করতে পারেন, বর ঠিক করতে পারেন, ছেলে করতে পারে, বা মেয়েও করতে পারে, তার মেয়ে তার থেকে অনেক এমানসিপেটেড, তাকে কন্ট্রোল করছে। তাহলে কি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পেলেন? অর্থ উপার্জন করে পেলেন না। তাহলে অর্থ উপার্জন করারও সঙ্গে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমার নিজস্ব সেলফ ডিগনিটি থাকা দরকার। আমার নিজস্ব নিজের সম্বন্ধে নিজের বিরাট অ্যাটিটিউড নয়, কিন্তু নিজের মান সম্মান, যে আমি একটা হিউম্যান বিং, অ্যান্ড সেই হিউম্যানিটেরিয়ান একটা অ্যাটিটিউড আমার প্রতি দেখানো দরকার। সেই বিষয়টা কিন্তু উইমেন মাস্ট স্পিক। আমাকে কেউ অপমান করে গেল, আমি সেটা অপমানটা হজম করে গেলাম, এবং সত্যি যেখানে আমি অন্যায় কাজ করিনি, যদি অন্যায় কাজটা আমি না করে থাকি, তাহলে তো সেখানে আমার সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। বা আমি এমনভাবে আমার ডিগনিটির জায়গাটা রাখবো যেখানে আমাকে সম্মান, আমাকে আমার মানুষ রূপে, জাস্ট পৃথিবীতে মানুষ রূপে প্রত্যেকটা মানুষের তো কিছু রাইটস নিয়ে জন্মায়, সেই রাইটস গুলোকে যেন সবাই ভ্যালিডেট করে, সেখানে যেন কেউ এনক্রোচ না করে। সেইটা যতক্ষণ না অ্যাওয়ারনেস, কনসিয়াসনেসটা ডেভেলপ করবে, ততক্ষণ কিছুতেই এই জায়গাগুলো থেকে ডেভেলপমেন্ট হবে না। তখন তো আরো বিষয় জায়গা আরো পিছিয়ে পড়া ব্যাপার ছিল। উইমেন ভয়েসেস ওয়ার আনহার্ড ইন মেনি সিচুয়েশন। কত মহিলাই যে বধূ হত্যার শিকার হয়েছেন, কত মহিলাই যে কত কত রকম কষ্ট পেয়ে মারা গেছেন, এবং তারা অনেক সময় খুব এলিট ফ্যামিলি হলেও তাদের জায়গাটা হয়তো ভাবা হয়নি সেভাবে। তো সেই জায়গাগুলো, সেই চোখের জলের দাম তো কেউ দেয়নি তাদেরকে। উইমেন এডুকেশন রিকোয়ার মোর অ্যাটেনশন, কেন বয়েজের কাউন্টার পার্টে উইমেনদের এডুকেশন দরকার। আমরা বিদ্যাসাগর মহাশয়ের কর্তৃক বেশ কিছু স্কুলের স্কুল তৈরি করা এবং নির্মাণের বিষয় জানি। পরবর্তীকালে জ্যোতিবা ফুলের কথা বললাম, রবি ঠাকুরের শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে তার অবদান বললেন, কিন্তু সেই সময়ে সেইগুলো তখন তৈরি হচ্ছে। তাই যখনও উইমেন এডুকেশন, তখনও রিকোয়ার মোর অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেম্প টু ডেভেলপ আ নিউ ইন্ডিয়ান উইমেন। এবার এই নিউ ইন্ডিয়ান উইমেন কথাটা কিন্তু খুব একটা জায়গা আছে। নিউ ইন্ডিয়ান উইমেন মানে উইমেন মাস্ট বি এডুকেটেড, দ্য উইমেন মাস্ট বি এম্পাওয়ার্ড, দ্য উইমেন মাস্ট নো হাউ টু ইন্টারাক্ট, সবই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে নিউ ইন্ডিয়ান উইমেন কিন্তু আরেকটা জায়গাকেও শেখাচ্ছে, সেটা হচ্ছে হাউ টু বি এ গুড হাউস ওয়াইফ। একজন পুরুষকে যখন পড়াশোনা করানো হয়, তাকে নিশ্চয়ই শেখানো হয় না হাউ টু বি আ গুড হাজবেন্ড। তাহলে এই কনসেপ্টটা তখন কিন্তু দিনে ছিল। তাহলে কোথাও একটা মানে ফোর রানার হওয়া, কোথাও একটা মহিলাদের এগিয়ে যাওয়ার জায়গাতে কিন্তু তখনও সমাজের এক একটা জাল ছাড়িয়ে ছাড়িয়ে মহিলারা এগোচ্ছেন ঠিকই, কিন্তু আগের কিছু বাধা বা আগের কিছু ইনোভেশন বা আগের কিছু ট্রেডিশনাল অর্থোডক্স রেট্রোগ্রেসিভ মাইন্ডসেট ছিল। এই যে টু বি আ গুড হাউস ওয়াইফ, আজকে কোনো স্কুলের বিষয় এডুকেশন স্কুল হোক কি গার্ল এডুকেশন হোক, সেখানে কোনো গুড হাউস ওয়াইফের ব্যাপারে কিন্তু এমনি কিছু বলা হয় না। গুড হাউস ওয়াইফ সে এমনি হতে পারবে যদি তার প্রপার এম্পাওয়ারমেন্ট থাকে, সে বাড়িটাকে সুন্দর সামলাতে পারবে। সিমিলারলি একজন ম্যানও গুড হাজবেন্ড হতে পারবে, তার যদি প্রপার স্কিল গুলো ডেভেলপ করে, তাহলে সে সেটাও করতে পারবে। সুতরাং এই শিক্ষাটা মানুষের শিক্ষার মাধ্যমে তৈরি হয়, রিয়েলাইজেশন গুলো দিয়ে মানুষ নিজেকে তৈরি করে। শুধুমাত্র পড়ে থাকা বইয়ের টেক্সট বইয়ের ভাষা দিয়ে কিন্তু মানুষের ভেতরে সেটাকে হৃদয়ঙ্গম না করতে পারে, ততক্ষণ তার বহিঃপ্রকাশ হতে পারে না। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ। আমি সেকেন্ড ফেজটায় আসছি। এবার এই মোমেন্টামটা, মানে ফার্স্ট ফেজেরই কলোনিয়াল পিরিয়ডে সময় মোমেন্টামটা কি করে পেলো? মোমেন্টাম তো পেলো একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে পার্টিসিপেশন অফ উইমেন ইন পলিটিক্স। আমি একটু আগে বলছিলাম যে আমি এখানে স্বামীজির কথা বলবো, এই উইমেন ইন পলিটিক্স। এখানে আমি গান্ধীজির কথাও বলবো, যে উইমেনদের উনি কিভাবে
বিভিন্ন পলিটিক্যাল ইয়েতে ন্যাশনাল ইয়েতে মেয়েরা পার্টিসিপেট করেছিলেন ফ্রিডম স্ট্রাগলে, কিন্তু ফ্রিডম স্ট্রাগলে মহিলা যে স্ট্রাগল করেছিলেন তাতে we can cite very few names who were brave enough, and all were brave rather, who were given the task to lead the regiment. ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পুরুষরা, কিন্তু ওই আমাদের সুভাষচন্দ্র বোস নেতাজির যে রানী ঝাঁসি রেজিমেন্ট, সেখানে কিন্তু মেয়েদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল, এবং সেখানে মেয়েরা কি ইকুইপড দেখার মতো। তো সেরকম গান্ধীজির ইয়েতেও কিন্তু প্রচুর মেয়েরা ন্যাশনাল এই কনসিয়াসনেস তাদের মধ্যে ডেভেলপ করে, এবং এই স্বদেশী আন্দোলন থেকেই শুরু করে মেয়েরা কিন্তু নানানভাবে এই ন্যাশনাল অ্যাওয়েকেনিং তাদের মধ্যে হতে থাকে, এবং তারা বাড়ির কাজ সামলে কোনো না কোনো ভাবে দেশ উদ্ধারের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে গেছে। এবং এরকম ঘটনাও আমরা জানি যে যারা অবস্থাপন্ন বা যাদের সেরকম এবিলিটি ছিল তারা তাদের বিভিন্ন পজিশন তারা সেগুলোকে দিয়েছে যাতে এই ন্যাশনাল ফান্ডে দেশ স্বাধীন করার কাজে লাগে। জাস্ট ভাবা যায় সেই স্যাক্রিফাইসেস গুলো, কিন্তু মহিলারা কিন্তু সাইলেন্টলি করে গেছেন। বাট উইমেন ওয়ার বেসিক্যালি ওয়াল, দে ওয়ার আ সাপোর্ট সিস্টেম, বাট দে ওয়ার নট ইন দ্য ফ্রন্ট। ফ্রন্টে তারা কবে এলেন? ফ্রন্টে তারা তখন আসছেন যখন কোনো লিডার জেলে, তখন তারা ফ্রন্টে আসছেন, তখন তাকে হয়তো দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সেভাবে ওই ফ্রন্টে আসার সংখ্যাটা কম। নেই যে তা না, অনেকের নামই বলা যায়, সুতরাং দু একটি নাম বলা খুবই ডিফিকাল্ট, কিন্তু প্রচুর মহিলার এখানে আমরা তাদের নাম বলতে পারি যারা এই বিষয়ে আছে। এবং আরেকটা কথা হচ্ছে, যখন এই ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলনটা চলে তখন কিন্তু নানা রকম ওই বিভিন্ন অর্গানাইজেশন শুরু হয়। এখানে সরলা দেবীর কথা বলা যায়, সরলা দেবীর মায়ের কথা বলা যায়, বা এখানে আরো অনেক জায়গায় আমরা ইনফ্যাক্ট আমরা সরোজিনী নাইডুর কথা বলতে পারি, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার কথা বলতে পারি। এরকম অনেকেই ছিলেন যাদের বক্তব্য আমরা বলতে পারি, যারা কিনা এই আন্দোলনের শরিক ছিলেন। তবে সেখানে যাদের নাম আমি বললাম বা আরো যাদের নাম বলা হলো না, তাদের সেই অনুযায়ী সংখ্যার তুলনায় পুরুষদের সংখ্যা তো বেশি ছিল। তাহলে এটা থেকেই বোঝা, মানে এই রিয়ালিটি থেকেই বোঝা যায় যে কজন মহিলা রাস্তায় এই ন্যাশনাল কনসিয়াসনেস বেরোচ্ছে, কেন বাকি মহিলাদের কিন্তু এই স্বাধীনতার সংগ্রামে পার্টিসিপেট করতে দেওয়া হতো না। বিকজ প্রথম কথা বলা হতো তুমি তোমার বাড়ি সামলাও, বাড়িটা সামলাও, তারপরে বাড়ি কখন সামলে তারপরে তুমি বাইরে যাবে, বাইরে মানে বহির্মুখী মহিলা হবে, এইটাই হওয়ার সমস্যা ছিল। এবং এইটাই তখন দেখা যাচ্ছিল যে সেই সংখ্যাটা যদি আমরা মেলাই তাহলে সেখানেই একটা ডিসপ্যারিটি আছে। তাতেও বোঝা যায় যে কতটা জেন্ডার ডিসপ্যারিটি ছিল, যে উইমেন অ্যাট হোম, মেন আউটসাইড বা মেন অ্যাট ওয়ার্ক। তারপরে এবার ভারতবর্ষ যখন স্বাধীন হলো, আচ্ছা, তারপরে আস্তে আস্তে আরেকটা অ্যাওয়েকেনিং আসলো এই প্রোটেস্ট মুভমেন্টের সঙ্গে, মেয়েদের এই ফিমেল এডুকেশন এবং ওয়েস্টার্ন ইম্প্যাক্ট স্পেশালি এলিট ফ্যামিলিজ গুলোতে তারা পেল। পোস্ট কলোনিয়াল ইয়েতে সবচেয়ে বড় কথা, যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হলো, বি.আর. আম্বেদকর, তার নাম তোমরা সবাই জানো, ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রসেস, তাছাড়াও একটা বিরাট বড় টিম ছিলেন সেই কমিটিতে। সেখানে কিন্তু আমাদের মানে সবচেয়ে কমফোর্টেবল ব্যাপার হলো ভারতবর্ষের কনস্টিটিউশনে সবসময় কিন্তু ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড এন্ড জেন্ডার এই কথাটা বলা হচ্ছে। তারপরে মহিলারা এই কনস্টিটিউশনের এই যে লেজিসলেশনের যে সাপোর্টটা পেলো, কেন ল এর সাপোর্টটা তো বিরাট বড় সাপোর্ট। ল থাকলে তখন বাকি যে লিগাল সিস্টেম তোমাকে সাপোর্ট দিতে বাধ্য, লটা থাকলে তুমি সাইড করতে পারবে রিজন গুলো। তো এই সিস্টেমটা এলো, এই কনস্টিটিউশনাল প্রমিস মহিলাদের কিন্তু বিরাট সুবিধা করে। তারও পরবর্তীকালে আছে টুয়ার্ডস ইকুয়ালিটি বলে রিপোর্ট, এই রিপোর্টটা বিরাট সাড়া দিল। তারপরে উইমেন এম্পাওয়ারমেন্ট এনজিও, এই জেন্ডার বেসড ভায়োলেন্স, এই যে ওয়েক অফ লিবারালাইজেশন, এইটা হচ্ছে এই আফটার ইন্ডিপেন্ডেন্সের সময় আমরা এটা দেখতে পাই। আফটার ইন্ডিপেন্ডেন্সের সময় মহিলাদের নানা রকম ইস্যুস গুলো নিয়ে মহিলারাই আস্তে আস্তে সজাগ হতে শুরু করেন, এবং তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেন।
তাহলে এবার দেখা যাক যে আউট অফ মানে আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে মহিলাদের বিষয় আশাগুলো কি কি দাঁড়ালো। আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে মহিলাদের বিষয় আশাগুলো কি কি দাঁড়ালো। আচ্ছা, এই ডিসকাশনটা হলো মেনলি প্রি কলোনিয়াল মানে রাদার কলোনিয়াল পিরিয়ডের কথা এবং প্রি কলোনিয়াল পিরিয়ডের কথা। এবার আমরা শুরু করব হচ্ছে পোস্ট কলোনিয়াল, তার মানে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তারপরের ফেজটা। এবার এটা খেয়াল রাখতে হবে, যদিও দ্য কনস্টিটিউশনাল প্রমিস দ্য কনস্টিটিউশনাল প্রমিস আমাদের কাছে এলো এবং উই ফাউন্ড দ্যাট সেখানে ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, জেন্ডার একটা ইম্পর্টেন্ট স্টেটাস পেল। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া ওয়াজ at that time plagued with a plethora of issues and plethora of social issues. তার মধ্যে একটা ছিল পার্টিশনের পরে প্রচুর লোক যারা অন্য জায়গাগুলো থেকে যাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে তাদেরকে হাউজিং দেয়া, তাদেরকে বসানো ইত্যাদি। তাছাড়াও পভার্টি, ইলিটারেসি, আনএমপ্লয়মেন্ট, মানে পোস্ট পার্টিশন ইন্ডিয়া ওয়াজ ইন আ ভেরি ব্যাড শেপ। তাই তখন দেশকে চাঙ্গা করতে ফার্স্ট থিং হচ্ছে ইকোনমিক গ্রোথ। তাই ফার্স্ট ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ইকোনমিক গ্রোথকে, কারণ ইকোনমিক গ্রোথ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো সমস্যাই মিটবে না। তাই আমরা দেখতে পাচ্ছি হেভি ইন্ডাস্ট্রিজ ইত্যাদি। আরো ইকোনমিক্স লোকরা হয়তো এই ব্যাপারে আরো অনেক ডিটেলে বলবেন, আমি জাস্ট একটা দুটো জায়গায় হিন্ট করে এই জন্যই বললাম যে তখন প্ল্যানিং কমিশন এমফাসাইজ করছেন বিভিন্ন রকম সোসাইটির গ্রোথের কথা, আরবান প্রবলেমস গুলো নিয়ে, রুরাল প্রবলেমস গুলোকে নিয়ে সোশিয়োলজি ডিসকাশনে সেগুলো থাকছে। কিন্তু উইমেন সেভাবে কিন্তু আমরা সোশিয়োলজি ডিসকাশনে দেখতে পাই না, এবং উইমেনদের যে মুভমেন্ট সেটাও হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না। কেন? ওই যে অন্য প্রবলেম গুলো রয়ে যাচ্ছে। যেমন এখানে একটা তেলেঙ্গানা মুভমেন্ট নিয়ে অনেকে বলছে, বা ধরো ফর এক্সাম্পল আরো অনেক বিভিন্ন যে খাদ্য আন্দোলনে মহিলারা পার্টিসিপেট করছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো কোনো পলিটিক্যাল ফোরামে মহিলারা কোনো না কোনো বিষয় নিয়ে আসছেন, মহিলারা মহিলাদের ইস্যু নিয়ে আসছেন, এইটা কিন্তু অনেকটা পরের ব্যাপার। হ্যাঁ, মহিলাদের ইস্যু নিয়ে আসে, এবং তখনকার দিনে সোশিয়োলজি বা তখনকার দিনে ডিসকাশনে উইমেন্স মুভমেন্টে মেনলি ওই উইমেনদের ইস্যুস গুলো ডিসকাস হতো। যেমন ফর এক্সাম্পল কোথাও হয়তো রুরাল ইন্ডিয়াতে বা ট্রাইবাল এরিয়াগুলোতে যেখানে উইমেনরা ডাবলি বা ট্রেবলি ডিপ্রাইভড, মানে ইন্টারসেকশনালিটিটাতে একটা প্রবলেম। এটা আমি আগেও বলেছি যে যে যত প্রিভিলেজ পজিশনে থাকবে সে তত সেই কন্ডিশন থেকে বেটার ওয়েতে বেরোতে পারে, কিন্তু এখানে যত তার প্রিভিলেজেস কমে যাবে তত তার সমস্যাগুলো আরো তৈরি হবে। এবার এই সমস্যাগুলো যখন তৈরি হচ্ছে, স্পেশালি হয়তো হাজবেন্ডের অ্যালকোহলিজম, হাজবেন্ড ওয়াইফ প্যাটারিং করে, পেট্রিয়ার্কাল স্ট্রাকচার, ফ্যামিলি ডমিনেন্স, এইরকম ইস্যুস গুলো নিয়ে স্পেশালি ট্রাইবাল, রুরাল উইমেন, ইভেন দ্য আরবান উইমেন, তারা নানা রকম সমস্যা ফেস করছে এবং তারা তার জন্য সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা খুব একটা ইউনিফর্ম ওয়েতে না, এবং তাই এই সময় ডেভেলপমেন্টটা খুব শার্প নয়, রাদার ডেভেলপমেন্টটা খুব স্টেডি এবং খুব আপওয়ার্ড তার একটা জায়গা পেল। ওই যে বললাম 1970s অনওয়ার্ডস, 1917 অনওয়ার্ডস আমরা দেখতে পাই যে উইমেনরা একটা তাদের নিজস্ব বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সোচ্চার হতে থাকলো, এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে ওই উইমেন দের নিয়ে স্টাডি করার বিষয়টা, বিভিন্ন ইস্যুস গুলো নিয়ে স্টাডি করার বিষয়গুলো, সেই ব্যাপারটা এলো। এবং এই ফেজটায় এমার্জেন্স অফ অটোনমাস উইমেন্স মুভমেন্ট আমরা দেখতে পাই, এবং ওই থেকে 85 একটা ডিকেড ছিল যেটা কিনা ওই মানে ওই ইন্টারন্যাশনাল উইমেন ইয়ার, এইসব ইস্যুগুলোতে তাতে হলোটা কি, মহিলারা অনেক রকমের বিষয় নিয়ে তারা সোচ্চার হতে পারলেন, এবং ইস্যুস গুলোর মধ্যে অনেক কিছু, জেন্ডার ইস্যু হতে পারে, ডাউরি ইস্যু হতে পারে ইত্যাদি। তবে 1975 অনওয়ার্ডস যখন মহিলাদের ইস্যুগুলো নিয়ে বেশ একটা স্টেডি অ্যান্ড ফাস্ট গ্রোথ হচ্ছে, এবং মহিলারা দে আর কামিং আপ উইথ দেয়ার ওন প্রবলেমস, তাদের ওন ইস্যুস নিয়ে মেয়েরা নিজেরা বলছে এই প্রথম, তখন আমরা দেখতে পাই যে কতগুলো জিনিস খুব
স্ট্রাইকিং। তার মধ্যে একটা ছিল হচ্ছে আমরা দেখেছি যে ওই ডাউরি আর লিকার, অ্যান্টি অ্যারাক মুভমেন্ট। তো ওই হাজবেন্ডরা কনস্ট্যান্ট সবাই অ্যালকোহলিজমে মত্ত, ওয়াইফদের অবস্থা সাংঘাতিক খারাপ, সেখানে এই অ্যান্টি অ্যারাক মুভমেন্ট এবং তার বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। এটা আমরা অন্ধ্রপ্রদেশে পরে দেখেছি, এটা নিয়ে সাংঘাতিক সোচ্চার হয়েছে এবং পরবর্তীকালে বিল পাস করে এটাকে বন্ধ করানো হয়েছে এবং মহিলারা এখানে ইনস্ট্রুমেন্টাল ফোর্স। সিমিলারলি ডাউরি প্রহিবিশন অ্যাক্ট আমাদের আগেই ছিল, উই হ্যাড দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, বাট দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ইটস স্টিল দেয়ার, বাট আমরা দেখতে পাই there are isolated instances of dowry deaths in India. Still we find cases of wife battering. Still we find the cases of dowry deaths. এবং তখনও কিন্তু ডাউরি ডেথস বেশ হতো, এবং 1980s এ একটা ডাউরি ডেথ এবং আরেকটা হচ্ছে মথুরা রেপ কেস, এই দুটো মানে একদম তাম ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। মহিলারা একদম দে কেম আউট এবং they demanded an egalitarian society, and also they demanded that society should rethink in a different way for the protection of women. এবং ডাউরি এই প্রহিবিশন অ্যাক্টটাকে একবার অ্যামেন্ডেড করা হলো 1980s এ, কেন তখন অলরেডি একটা সাংঘাতিক ওই ডাউরি ডেথ, একটা খুব সিভিয়ার ডাউরি ডেথ হয়েছিল। শুধু ওই একটাই হয়নি, আরো আগে পরে অনেক ছিল, ওইটা হাইলাইটেড হলো। আরেকটা জিনিস ছিল, উইমেনরা ওয়াইফ ব্যাটার্ড হলো, উইমেনরা ডাউরি ডেথে শিকার হলো, ওই বাইরে সমস্যাটা বলতো না। খুব রিসেন্টলি একটা ঘটনা বলছি যে আমি আই লার্নড অ্যাবাউট আ স্টোরি অ্যাবাউট আ উইমেন, that particular lady was from an underprivileged background, and that lady has passed away, and that lady has not only passed away, after the passing of that lady, the husband has got married within the next 7 days. Before passing away, the lady lost 2 children, and so the family was totally, there was no one in the family. The husband was there in the family, and this particular husband used to beat this lady every day. The torture that lady every day, but that lady never came out and spoke against this battering. If the lady doesn't come out, সে যে নিজে এসে এই সমস্যাটা না বলে, তখন তো বাড়ির পাড়ার লোক জানছে, কিন্তু তারা তো ব্যবস্থা করতে পারছে না, কারণ সে যতক্ষণ না নিজে রিপোর্টিং করছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমগুলোতে সলিউশন হচ্ছে না। এইরকম একটি ঘটনা আজকের দিনে কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা শুনে আমি সেদিন খুব বিব্রত, আমার খুব খারাপও লাগলো। এবং এরকম যে ঘটনা আজকে শুধুমাত্র শহরে বা আন্ডার প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তা না, মিডল ক্লাস লেভেলেও হচ্ছে, আপার ক্লাসেও হচ্ছে। অনেক কেসেস রিপোর্টেড হয় না, অনেকেই ভাবে আর বলবো না, বাড়ির ব্যাপার বাইরে কি করে বলবো। এবং আবার সত্যি কথা এটাও ঠিক যে বাইরে গিয়ে যে বলবো সবাই যে হেল্প করতে আসবে তা না, কেন আজকের এই ট্রোলিং এর যুগে কে কি বলবে তার কোনো ঠিক নেই। তো সুতরাং সেই জায়গায় কিন্তু মানুষের অনেক বেশি এমপ্যাথেটিক হওয়া উচিত, অনেক বেশি হিউম্যানিটেরিয়ান হওয়া উচিত। যেই কজগুলো সত্যি বার্বারিক, সেই জিনিসগুলো, এটা যদি আমি একটা কথা বলছি, ওয়াইফ ব্যাটারিং এর জায়গায় হাজবেন্ড ব্যাটারিংও হয়, একইভাবে কিন্তু মানুষের সেই জায়গায় সোচ্চার হওয়া উচিত। মানে কোনো ধরনের ভায়োলেন্স, এনি কাইন্ড অফ ভায়োলেন্স, এনি কাইন্ড অফ ব্যাড ট্রিটমেন্ট is always bad, rather it should be addressed at that moment. এই কনসিয়াসনেস অ্যাওয়ারনেস সকলেরই খুব থাকা দরকার। আচ্ছা, এছাড়া তখন এই উইমেনরা তখন দে ফট ফর দেয়ার ওন জাস্টিস अगेंस्ट ডিসক্রিমিনেশন, এক্সপ্লয়টেশন অপারেশন। মানে এইবার বুঝতে পারছি যে আমি কোথায় আমার ডিসপ্যারিটি, কোথায় আমি অপ্রেসড হচ্ছি। একজন মহিলাকে তার বাড়িতেই সবচেয়ে আনসেফ, কিন্তু সবচেয়ে আনসেফ। কেন ওয়াইফ ব্যাটারিং এবং অ্যাবিউসেস এবং ডাউরি ডেথ সব মহিলাদের বাড়িতেই হয়, এসব বাড়িতেই হয়, রাস্তায় হয় নাকি? রাস্তায় তো আরো অনেকগুলো তার জন্য স্টোর আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, রেপ কেসেস আছে, ইফটিজিং আছে। তো বাড়িটাও তো শান্তির মতো থাকে না তার জন্য। তো সেই অ্যাওয়ারনেস গুলো মেয়েদের কোথায়? সেই অ্যাওয়ারনেস গুলো না থাকলে তার এক্সপ্লয়টেশন থাকবে, তার অপারেশন থেকে যাবে। এই ডিসক্রিমিনেশনের জায়গাটা যদি সে না বোঝে, সে যদি তার বাড়ির প্যারেন্টাল ডিসক্রিমিনেশন না বোঝে, না প্যারেন্টাল ডিসক্রিমিনেশন এরকম না প্লেইং দ্য ভিকটিম কার্ড, একেবারেই নয়, কিন্তু প্যারেন্টাল ডিসক্রিমিনেশন ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম। আমার মনে পড়ছে খুব রিসেন্ট একটা, বেশ কিছু বছর আগে একটা আমরা ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, খুব একজন নামী একজন ডাইরেক্টর করা ওই ছোট্ট অ্যাডভার্টাইজমেন্টটা।
সেটা হচ্ছে মা দুটো বাচ্চাকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছেন, 2 গ্লাসে 2টো দুধের গ্লাস দিয়েছেন খেতে। মেয়েরটা কম, ছেলেরটা বেশি। ভাই কি করছে? ভাই দিদি আর তার, যেহেতু দিদিকে সে ভালোবাসে, সমান করে দিচ্ছে। তাহলে বাড়ি থেকে মা নিজে পেট্রিয়ার্কি সেই ধারক এবং বাহক, প্রথম কথা। বাবা নিশ্চয়ই তাই। এই ঘটনাটা ঘটছে, এবং এই যে পেট্রিয়ার্কি ধারক বাহক মা, সে তার মেয়েকে সেটাই শেখাচ্ছে যে মেয়ে হলে কম, ভাই হলে, ছেলে হলে বেশি। ভাই সেখানে ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ। ভাই দিদিকে ভালোবেসে আউট অফ এমপ্যাথি, অথবা এটাও বোঝানো যেতে পারে বি দ্য চেঞ্জ স্টার্ট ফ্রম দিস জেনারেশন, তাও হতে পারে। সেই অ্যাডভার্টাইজমেন্টের মিনিং সেটাও হতে পারে। কিন্তু হোয়াট এভার মে বি, দ্য চেঞ্জ টু স্টার্ট। এই তাই জন্য মেয়েদের কিন্তু ডিসপ্যারিটির এই জায়গাগুলো মানে এই ডিফারেন্সিয়েশনের জায়গাগুলো, এই জিনিসগুলো কিন্তু বাড়ি থেকেও শুরু হয়। সেই অ্যাওয়ারনেস গুলো থাকা খুব দরকার। কোথায় সে এক্সপ্লয়েটেড হচ্ছে, এবং এক্সপ্লয়েটেড হলেও অনেক সময় বাড়ির লোক বলে যে এক্সপ্লয়েটেড এর পরেও বাড়ির লোক কিন্তু অনেক সময় সেই জায়গাতেই ফেলে দেয়। কারণ তথাকথিত সমাজের কাছে বাবা এবং মা সুস্থভাবে তার মুখটা দেখাবেন যে মেয়ে আমার, তো তার পরিবারটা ঠিক মতো টিকিয়ে রেখেছে। কিন্তু মেয়ে কিভাবে টিকিয়ে রেখেছেন, দ্যাট ইজ নট দেয়ার ক্রাইটেরিয়া। হ্যাঁ, মেয়ে কষ্ট পাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও টিকিয়ে রেখেছেন। কে কি বলবে জায়গাটা তো খুব ভাবা উচিত। জাস্টিস ঠিক করতে গেলে আমাকে আগে আমার জায়গাগুলোকে কোথায় কোথায় আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস করবো, সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। তবেই কিন্তু আমি জাস্টিসটা পাবো, এবং সেটা সবার সাপোর্টের জায়গা থাকবে। মানে দ্য চেঞ্জ শুড স্টার্ট ফ্রম উইদিন দ্য ফ্যামিলি, দ্য চেঞ্জ শুড স্টার্ট উইথ দ্য উইমেন। অনেক সময় দেখা যায় বাড়িতে বাবা হয়তো বাবাটা খুব ইকুয়াল, কিন্তু বাড়িতে তো ম্যাক্সিমাম সময় মা থাকেন, তাই মাই সবটা কন্ট্রোল করে ছেলের সন্তানের প্রতি তার বেশি তার একটা কোথাও ভালো লাগা তৈরি হয়, এবং কন্যা সন্তান ওই সেই ভাবনাগুলোর মধ্যে রয়ে যায় যে তাকে আমি পরে বিয়ে দিয়ে দেবো, বা সে তো আমার ঠিক নয়, ছেলেই আমার পরিবর্তে আমার থাকবে। এটা একদম না। সন্তান আমার ছেলে কি মেয়ে, প্রথম কথা যেটা আমি আগেও বলেছি, দুজনের ধমনীতে বইছে আমার রক্ত একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে দুজনেই আমার দুটো হাত। একটা হাত আমার চলে গেলে আর তোমাকে চলবে না। তাই আমার ছেলে এবং আমার মেয়ে, তারা দুজনেই ইকুয়াল স্ট্যান্ডিং আমার মনের কাছে। এই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার আউট হচ্ছে, তাই সমস্ত সুযোগ সুবিধা আমি আমার ছেলেটিকেও যেরকম দেবো, আমার মেয়েটিকেও দেবো, অথবা মেয়েটিকেও দেবো তাহলে ছেলেটিকেও দেবো। এই অ্যাওয়ারনেসটা কিন্তু পরিবার থেকেও আসা দরকার। এবং এই চেঞ্জেস গুলো যদি পরিবার থেকে আসে না, ছেলেরাও যদি এই ব্যাপারে অ্যাওয়ার হয়, সেন্সিটিভিটি হয়, জেন্ডার সোশ্যালাইজেশন যদি ঠিক মতো হয়, সেন্সিটাইজেশন গুলো যদি ঠিক মতো হয়, তাহলে এই অপারেশনের জায়গাটা কিন্তু অনেক কমে যায়। কিন্তু সেটা হয় না বলে ভারতবর্ষে এই উইমেন মুভমেন্টে বারবার করে এই অপারেশন, ডিসক্রিমিনেশন, এক্সপ্লয়টেশন এবং এই জাস্টিস প্রোটেস্ট, এই ব্যাপারগুলো থেকেই যাচ্ছে এবং থেকে যাবে যতক্ষণ না এটা সঠিকভাবে আমরা নির্মূল করতে পারছি। তারপরে হচ্ছে এই অটোনমাস মুভমেন্ট ডিফারেন্ট লেভেলে হয়েছে, কালেকটিভ, গ্রাসরুট, প্রফেশনাল, উইমেন্স মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট, সবটাই হচ্ছে অ্যাজিটেশন, কনসিয়াসনেস তৈরি করা, অ্যাওয়ারনেস তৈরি করা। তারপরে আমরা চেঞ্জেস কি দেখেছি, পলিটিক্যাল সিস্টেমে উইমেন্স এর একটা 33% রিজার্ভেশন দেখেছি। তারপরে আমরা অ্যামেন্ডমেন্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দেখেছি। তারপরে ওই দলিত মুভমেন্টে উইমেনদের যে মার্জিনালাইজেশন ছিল সেই জায়গাটা দেখেছি। আর চেঞ্জ অফ জেন্ডার স্টিরিওটাইপস দেখেছি। এগুলো আমরা কিন্তু সবকটাই এই উইমেন্স মুভমেন্টের ফলেই দেখেছি। উইমেন্স মুভমেন্টে কিন্তু আমাদের কাছে এই জেন্ডার স্টিরিওটাইপের চেঞ্জ আছে, কিন্তু ভারতবর্ষে যথেষ্ট অনেক জায়গায় তো অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ আরো হতে হবে। আমি চেঞ্জের জায়গাগুলো বললাম যে এখনো কতগুলো জায়গা বাকি, তাই আমার পরের স্লাইড, দ্য লিমিটেশন, সাম মাইলস্টোনস রিচড বাট মেনি মাইলস টু গো। এখনো অনেকগুলো রাস্তা আমাকে হাঁটতে হবে, এখন অনেকগুলো রাস্তা আমার পথ চলা বাকি। এই পথ সবটা আমি পেরে উঠিনি, কেন প্রথম জায়গা বলছি ফ্যামিলি হচ্ছে মেইন জায়গা যেখানে জেন্ডার ইকুয়ালিটিটা ব্রিড করা হয়। ওয়ার্ক প্লেস তো বটেই, ওয়ার্ক প্লেসকে আমি লিগাল ল দিয়ে তা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, এখনো অনেকটাই দরকার। ওই জেন্ডার সেন্সিটাইজেশন দরকার, এই জিনিসটা খুব দরকার, এবং সেফ ফিল করা, টু ফিল সেফ এন্ড সিকিউর এট হোম, এই জায়গাটাও খুব দরকার। আচ্ছা, তো কি হয়, জেন্ডার গ্যাপ এখনো রয়েছে স্কুলে। আমরা ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন দিয়েছি, তাও যায় না। প্রচুর স্কিম আছে সরকারি, স্টেট লেভেলে, গভর্নমেন্ট, ইউনিয়ন, সেন্ট্রাল লেভেলে উইমেনদের জন্য রয়েছে, অনেকেই জানে না। হেলথ অফ উইমেন স্টিল দ্য লাস্ট থিং।
মেয়েদের ওই বাড়ির সকলকে ওষুধ খেতে, মেয়েরা হচ্ছে কেয়ার গিভার, বাড়ির সকলকে দেখছে, অবশ্যই তো বাড়ির মানে মা অসুস্থ থাকবে তাও বাচ্চাকে দেখবে, এটা ঠিক কথা, বাবা সুস্থ তাও দেখবেন না। এই ব্যাপারটা কেন মেয়েদের হেলথ শেষ মুহূর্তে তার হেলথটাকে অ্যাড্রেস করা হয়। এবার মেয়ে যদি নিজে অ্যাওয়্যার হয়, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, তার যদি নিশ্চয় ক্ষমতা থাকে, তাহলে হয়তো সে নিজে গিয়ে ডাক্তার দেখাবে, নিজের কেয়ার নেবে। সেটা আজকে আরবান ইন্ডিয়ান নিশ উইমেনদের মধ্যে আমরা দেখতে পাই। এবং শুধু তাই না, উইমেনদের মধ্যে বলবো না, অনেক ফ্যামিলির মধ্যে হাজবেন্ডদের মধ্যে আমরা দেখতে পাই, এবং ছেলেদের মধ্যেও সেই চেঞ্জেস গুলো এসছে, কিন্তু এখনো অনেকটাই আসা বাকি, আসেনি বলবো না। এবং রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড চাইল্ড বার্থ নিডস মোর অ্যাটেনশন। চাইল্ড বার্থ একজন মেয়েরও ইকুয়াল রাইট থাকবে, সেখানে হাজবেন্ড শুধু কি চাইবে সেটা হবে না এইটা। আর চাইল্ড বার্থের সময় প্রপার কেয়ার অফ দ্য চাইল্ড, অনেক সময় দেখা যায় চাইল্ড বার্থ মেয়েটি কাজ করতে যায়, মেয়েটিকে বাড়ি থেকে কোনো খাবার বা তাকে সাপোর্ট দেওয়া হয় না, নিউট্রিশনাল লস হয়, তার প্রপার বেশি সে ওষুধ পায় না। গভর্নমেন্ট মেজার্স আছে, কিন্তু সেটা হয়তো আন্ডার প্রিভিলেজ জন্য আছে, কিন্তু আপার ক্লাস, মিডল ক্লাস তাদের জন্য কিন্তু নেই, সেখানেও কিন্তু এই ডিপ্রাইভেশন গুলো আছে। ওয়ার্ক হোম ব্যালেন্স, স্ট্রেস এবং জেন্ডার স্টিরিওটাইপ শিফটিং করতে হবে। ইনক্লুশন এন্ড ইকুয়ালিটি মাস্ট বি অ্যাড্রেস। আর ল আছে তোমাদের প্রচুর প্রচুর ল আছে, কিন্তু ল গুলো ফ্রেমড হয়ে আছে। There is a difference between the pen, the paper and practice. There is a difference between paper and practice. তো তারপরে ল পেপারে রয়েছে, প্র্যাকটিসে কতটা হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। তো সেই ল গুলোকে আমরা কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই this is in nutshell rather the what the women movement is like. এছাড়া টেক্সট বইতে তোমাদের বাংলা বা ইংরেজি টেক্সট বইতেও ইট ইজ রিটেন ভেরি ক্লিয়ারলি, যে কোনো টিভি নাম্বার বলে টেক্সট বইতেই ভালোভাবে লেখা আছে। ডু গিভ এ রিড। আর কাউন্সিলে কিছু কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন পেপার আছে, সেগুলো অ্যাভেলেবেল হবে, সেগুলোকেও খুব ভালো করে সলভ করবে। আর ইনফ্যাক্ট বইয়ের পেছনে, টেক্সট বইয়ের পেছনে বইগুলো পেপারগুলোকে সলভ করবে, আর লিখে লিখে প্র্যাকটিস করবে, প্রপার পয়েন্টস দিয়ে লিখে প্র্যাকটিস করবে, টাইম ধরে প্র্যাকটিস করবে। 3 নম্বরের প্রশ্নের যে টাইম, 2 নম্বরের প্রশ্নের সেই টাইম হবে না, 6 নম্বর প্রশ্নের টাইম আলাদা। এটা লিখে প্র্যাকটিস করবে, টপিক ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করবে। আরেকটা জিনিস হচ্ছে যে টাইম বাউন্ড পরীক্ষার মধ্যে হ্যান্ড রাইটিং, প্রেজেন্টেশন, কিওয়ার্ডস গুলোকে হাইলাইট করবে, সেটা সবসময় দ্যাট উইল গিভ ইউ আ ডিফারেন্ট এজ, আনসার লিখতে সবসময় সুবিধা হবে। আর বইটাকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। কিছু প্রশ্ন আলোচনা করলাম, আরো অনেক প্রশ্ন আছে, তাও 2-1টা বলে দিচ্ছি। আরেকটা কথা বলে দিই প্রশ্ন তৈরি করার সময়, যে হয়তো এমন হতে পারে যে এই একটা কোয়েশ্চেন আমি 2 মার্কসে দিলাম, যেমন এখানে ওয়াই ওয়াজ দ্য রিপোর্ট টুয়ার্ডস ইকুয়ালিটি সিগনিফিকেন্ট, এর সঙ্গে আমি এইটাই কোয়েশ্চেনে 3 মার্কসে যখন দিচ্ছি, 3 মার্কসে 80 ওয়ার্ডস এর লিমিটেশন মেনটেন করতে হবে, এটা প্রত্যেকেই জানো। এবার সেখানে আনসারটাকে কিন্তু সেভাবে ক্রিস্প রাখতে হবে, এবং শুধু তাই নয়, আনসারটা তখন কিন্তু একটু তার লেখার প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, 2 আর 3-এর মধ্যে ম্যাটারটা একটু পাল্টে যাচ্ছে, সেটাও খেয়াল রাখতে হবে। আবার 3 মার্কসের হোয়াট ওয়াজ দ্য অ্যান্টি আরাক মুভমেন্ট, হাউ ওয়াজ ইট অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইমেন্স মুভমেন্ট, এইটা কিভাবে অ্যাসোসিয়েটেড, এটা একটা ব্যাপার। এটা 2+1 দেওয়া আছে 3 মার্কসের, এগুলো শর্ট আনসার টাইপ, এটা ভেরি শর্ট আনসার টাইপ। আর লং আনসারের উদাহরণ দেওয়া আছে, যে স্টেট 4 reasons of the development of women's movement after the 1970s. এই 1970 সালের পরে এই উইমেন মুভমেন্ট কেন হলো, বা উইমেন বা নারী আন্দোলনের 4টি কারণ গুলি, এই বিকাশের 4টি কারণগুলি বলতে হবে। স্টেট টু রিজনস বিহাইন্ড দ্য অ্যামেন্ডমেন্ট অফ ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, ডাউরি প্রহিবিশন একটা ছিল, আবার অ্যামেন্ডমেন্ট কেন হলো, এইটা এরকম এলএকিউ বা ডিকিউ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আমরা পেতে পারি। So there are other questions to practice. The more you practice, the more questions, question bank, more questions you get. এবার আরেকটা জাস্ট কথা বলা হচ্ছে, যে বইতে যেভাবে পড়া বলা আছে, সেই মাইলস্টোন গুলোকে সঠিকভাবে সবাই
দেখে নেবে যে কিভাবে উইমেন মুভমেন্টটাকে তিনটে ফেজে ভাগ করা আছে। এই ফেজেসটা ফলো করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজ এই অবধি উইমেন মুভমেন্টের সঙ্গে আমার সিলেবাস ডিসকাশন কমপ্লিট হলো। আর ক্লাস সেমিস্টার 4 ক্লাস 12 এর সিলেবাসটা এখানেই ডিসকাশন কমপ্লিট হলো। ভিডিও টিউটোরিয়াল গুলো বারবার করে দেখলে কোনো কোয়ারি থাকলে সেই জায়গাগুলো সলভ করতে সুবিধা হবে। তাছাড়াও বইটাকে ভালোভাবে পড়বে। Tutorial is giving you an outline, but the textbook is going to give you the required information. Till then, thank you. সবাই ভালো থেকো and best of luck.